বাসর ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে মৌ। গাল দুটো অসম্ভব আকারে ব্যথা করছে, সাথে জ্বলছেও খুব। আবার বাহু দুটো ব্যথায় দাঁড়াতেও পারছে না সে। নিজের পছন্দের মানুষের এমন নিষ্ঠুর ব্যবহার যে কোনো মতেই মানতে পারছে না মৌ। কি দোষ ছিল তার? সে কি বলেছিল যে বিয়ে করো? না, বলেনি। কিন্তু সমাজের মানুষের মুখটা বন্ধ করার জন্য এমনটা করতে হলো। সবকিছু যদি স্বাভাবিক হতো, আয়ান ভাইয়া আর আমার বিয়েটা যদি না হতো, তাহলে কতই না ভালো হতো। অন্তত পক্ষে আমি আয়ান ভাইয়ের কাছে ঘৃণার পাত্র তো হতাম না। আমি দূর থেকে আয়ান ভাইয়াকে সারা জীবন পছন্দ করে যেতাম। এ বলেই আবার কান্না করলো মৌ। আয়ান ঘুমাচ্ছিল। মৌয়ের কান্নার আওয়াজে তার ঘুমটা ভেঙে যায়। সে একটা ধমক দিয়ে বলে, উফ, আমার ঘুমটাই ভেঙে দিলি তুই। আমার লাইফটা তো অশান্তিতে ভরে দিয়েছিস, আবার যে একটু শান্তিতে ঘুমাতে দিবি তাও না। আমি যদি এরপর আর কান্নার শব্দ শুনেছি, তাহলে তুই যে এখন খাটের পাশে পড়ে আছিস সেটুকু থাকতে দিব না। এক ধাক্কা মেরে বারান্দায় দিয়ে আসবো। সারা রাত থাকিস ওইখানে। আয়ানের একথা শুনে মৌ একদম চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আবারও কান্না করতে থাকে। কিন্তু আয়ান যা দিয়ে কান্নার শব্দ না শুনে, তাই বালিশ মুখে গুজে কান্না করছে সে। আজ অনেক কান্না করেছে সে। হয়তো কোনো দিনও এমন কান্না করেনি। হয়তো এখন থেকে রোজ রোজ এমন কান্নাই করতে হবে তাকে। মৌ আর আয়নের পরিচয়টা দিয়ে নেই। মৌ এবার ইন্টার সেকেন্ড ইয়ার উঠবে। দেখতে মাশাআল্লাহ সুন্দরী বেশ। একটু চঞ্চল প্রকৃতির সে। তার একটা বড় ভাই আছে, নাম মাহাতাব। মৌ আয়ানকে অনেক পছন্দ করে, কিন্তু ভালোবাসে নাকি জানা নেই তার। আয়ান জব করে, নিজের বাবার বিজনেস আছে। তাও তার ইচ্ছা যে নিজে বিজনেস দাঁড় করাবে। এজন্য ফার্স্টে জব করে কিছু টাকা জমাচ্ছে সে। আয়ানের ভালোবাসার মানুষ আছে। মেয়েটির নাম মনা। প্রায় 1 বছরের রিলেশন তাদের। আয়ানের ফ্যামিলি এই ব্যাপারটা জানে। এজন্য আয়ান মৌকে বিয়ে করতে চায়নি। কিন্তু পরিস্থিতির কবলে পড়ে বিয়েটা করতেই হয় তাকে। আয়ানের ছোট বোন আছে, তার নাম অহনা। মৌ আর অহনা দুজন বেস্ট ফ্রেন্ড। তাদের ক্লাস 9 থেকে ফ্রেন্ডশিপ। আবার আয়ান আর মাহাতাব একই অফিসে জব করে বলে তাদের দুজনের মধ্যেও খুব ভালো ফ্রেন্ডশিপ। মৌ প্রথম থেকে আয়ানকে খুব লাইক করে, কিন্তু কখনো বলেনি। আর আয়ানও বুঝতে পারেনি। আজকে এক খারাপ পরিস্থিতিতে তাদের দুজনের বিয়ে হয়। আয়ান যেহেতু মনাকে ভালোবাসে, তাই সে বিয়েটা মন থেকেই মানেনি। কিন্তু মন তো বিয়েটা মানে, কারণ সে আয়ানকে খুব পছন্দ করে। কিছুক্ষণ আগে মৌকে আয়ানের রুমে দিয়ে চলে যায় অহনা। কিছুক্ষণ পর আয়ান রুমে আসে। মৌ কিছু বলতে যাবে, তার আগে কৌশে এক থাপ্পড় দেয় আয়ান। মৌ তো হতবাক। সে ভাবতেই পারেনি আয়ান ভাইয়া এমন করবে। আয়ান প্রচণ্ড রেগে আছে। সে বলল, এমন কেন করলি রে মৌ? নিষেধ করতে পারলি না বিয়ে করতে? তুই জানিস আমি মনাকে ভালোবাসি, তারপরে এমন করলি তুই? হ্যাঁ, সবাইকে বলা হয়েছিল আমরা বিয়ে করছি, কিন্তু তাই বলে সত্যি বিয়ে করতে হবে? মৌ হালকা কাঁদতে কাঁদতে বলল, আয়ান ভাইয়া, আমার সত্যিই কিছু করার ছিল না। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না। আমি মনার সাথে এখন দেখা করতে যাচ্ছি। ও এই বিয়ের খবরটা জানে না, আর আমি জানাতেও চাচ্ছি না, কারণ ও খুব কষ্ট পাবে। এই কথা শুনে মৌয়ের ভয়ে কলিজা শুকিয়ে এলো। কারণ বাসার কেউ কথা জানলে খুব খারাপ হবে। আর আয়ানের আব্বুর কানে কথা গেলে যে তিনি আয়ানের কি করবেন তা ভাবতে মৌয়ের গায়ে কাটা দিয়ে ওঠে। প্রচণ্ড পরিমাণে রাগী মানুষ তিনি, কিন্তু মনটা অনেক ভালো। মৌ গিয়ে তৎক্ষণাৎ আয়ানের হাত ধরে ফেলে আর বলে যে, আয়ান ভাইয়া, আপনি প্লিজ এখন যাবেন না। বেশ রাত হয়ে গিয়েছে, আর আঙ্কেল জানতে পারলে। কথা শেষ না হতেই মৌয়ের গালে আরেকটা চড় পড়ল। আয়ান মৌয়ের বাহু দুটো খুব শক্ত করে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমাকে যেতে মানা করার? আমার আব্বু, আমি বকা শুনবো, তাতে তোর কি? আর তুই বা কেন আমাকে আটকাবি? কোন অধিকারে? মৌ একটু ভয়ার্থ গলায় বলল, একজন স্ত্রীর অধিকারে। আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তাই আপনার এমন করা উচিত না। খবরদার, আমাকে শিক্ষা দিতে আসবি না। এ বলে আয়ার মৌকে ধাক্কা দেয়। আর মৌ পাশে থাকা সোফার সাথে জোরে বাড়ি খায়। এরপর আয়ান বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর মৌ কাঁদতেই থাকে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে সে। সকালে আজানের আওয়াজে ঘুম ভাঙে মৌয়ের। সে তাড়াতাড়ি উঠে নামাজ আদায় করে নেয়। মনোজাতে আল্লাহর কাছে অনেক কাঁদে সে। একা তো কালকে রাতে কান্না করার জন্য চোখ ফুলে গিয়েছে তার। আবার সকালে কেঁদে আরও খারাপ অবস্থা। নামাজ পড়ে মৌ আয়নার সামনে গেল। সে নিজেকে দেখে আঁতকে উঠল। দু কাঁধে আঙুলের হালকা ছাপ পড়ে গিয়েছে।
সে চিন্তা করছে এটা সবার থেকে লুকাবে কিভাবে। সে বসে বসে চিন্তাই করে যাচ্ছে। কিছুক্ষণ পর দরজায় অহনা নক করলো। মৌ, আম্মু ডাকছে তোকে। আসছি, তুই যা। এরপর মৌ একটা শাড়ি পরে মাথায় ঘোমটা টানলো। শাড়ির আঁচলটা দিয়ে গাল দুটো এমনভাবে ঢেকে রেখেছে যাতে থাপ্পড়ের দাগগুলো না দেখা যায়। মৌ গিয়ে আয়ানের আম্মুর রুমে নক করলো। আসবো আন্টি। ভিতর থেকে জবাব এলো। আয় আয়, তুই আবার নক করছিস কেন? মৌ ভেতরে গিয়ে দেখলো সোফায় আয়ানের আম্মু বসে আছে, আর তার পাশে ছোট্ট একটা টুলে অহনা বসে আছে। আয়ানের আব্বু সকালে হাঁটতে বের হয়েছে। মৌয়ের মাথায় ঘুমটা দেখে অহনা বলে উঠল, কি রে মৌ, তুই কি এই বাড়িতে নতুন নাকি? ঘুমটা টেনে বসে আছিস কেন? খোল ঘুমটা মাথা থেকে। মৌ আমতা আমতা করে বলল, আরে না, তেমন কিছু না। আমি তো আগে তোর বান্ধবী হিসেবে আসতাম, কিন্তু এখন তো এ বাড়ির বউ, তাই ঘুমটা দিয়ে রেখেছি। আয়ানের আম্মু বলল, আরে মেয়ের কাণ্ড দেখো, তোকে কি আমরা বলেছি এভাবে লম্বা ঘোমটা দিতে? আর তোর কি কোনো দেবর আছে নাকি যে এইভাবে ঘোমটা দিয়ে আসবি? আমাদের সাথে তো আছিস। মৌ তো কোনো মতেই রাজি হচ্ছে না মাথার উপর থেকে ঘুমটা সরাতে, কারণ এতে থাপ্পড়ের দাগগুলো দেখা যাবে। হঠাৎ অহনা গিয়ে মৌয়ের মাথা থেকে ঘুমটা সরিয়ে দেয়। অহনা আর তার আম্মু মৌয়ের গালে থাপ্পড়ের দাগ দেখে আটকে ওঠে। আয়নের আম্মু কাপা কাপা গলায় বলে, এইসব আমার আয়ন করেছে? মৌ কি জবাব দিবে? সে মাথা নিচু করে ফেলে। আয়নের আম্মু তৎক্ষণাৎ অহনাকে বলে, এক্ষুনি গিয়ে তোর ভাইকে ডেকে আন, এক্ষুনি। অহনা তাড়াতাড়ি গেল আয়ানকে ডাকতে। এদিকে মৌ চুপচাপ বসে আছে, আর আয়ানের মা তো রাগে ফুঁসছে। তিনি ভাবতেই পারেননি তার ছেলে এমন কিছু করবে। আয়ান কিছুক্ষণ পর ঘুম ঘুম চোখ নিয়ে হাজির হলো। কি ব্যাপার আম্মু, এত সকালে কেন ডেকেছো? আয়নের আম্মু হুট করে কিছু না বলে আয়নের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আয়ান তো পুরাই শকড, কারণ তার আম্মু কখনো তাকে এভাবে মারে না, খুব বড় রিজন ছাড়া। আর আজকের রিজনটা ছোটোখাটো রিজন তো না। আয়ান বিস্ময় ভরা চোখে তার আম্মুর দিকে তাকিয়ে আছে। তোর সাহস কি করে হয় মোয়ের গায়ে হাত তোলার? কে শিখিয়েছে তোকে এসব? আয়ান বলে ওঠে, আম্মু, মৌকে আমি শিক্ষা দিয়েছি। ও আমাকে বিয়ে করার জন্য রাজি হয় কিভাবে, এটা জানার পরও যে আমি অন্য কাউকে ভালোবাসি। ও তো, তুই এজন্য মোয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছিস ওই বেয়াদব মেয়ের জন্য? আম্মু, মনা অনেক ভালো মেয়ে, এতে ওর তো কোনো দোষ নেই। অযথা ওকে বকছো কেন? মোয়েরও কোনো দোষ নেই। দুই পরিবারে আর ওর নিজের সম্মান বাঁচানোর জন্য এসব করেছে। মৌ আর অহনা নীরব দর্শকের মতো সব দেখছে। তাই বলে বিয়েই করে নিবে? কিছুদিন গেলেই সবাই ভুলে যেত এই সামান্য ঘটনাটা। ভুল তো না রে, এই সমাজ মেয়েদের উপর একটু ময়লা ফেলতে পারলেই খুশি হয়। আচ্ছা, মৌ না হয় মানা করেনি, কিন্তু তুইও তো কিছু বলিসনি কেন? আম্মু, মৌ হলো মেয়ে। এ ঘটনায় আমার দিকে কোনো আঙ্গুল উঠতো না, কিন্তু মৌয়ের দিকে সবাই আঙ্গুল উঠাতো। এই বলে আয়ান সেখান থেকে রেগে হন হন করে বেরিয়ে আসে। এদিকে আয়ান চলে যাওয়ার পর আয়ানের আম্মু হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। অহনা আর মৌ ওনার পাশে বসে আছে। অহনা কি বলবে কি বুঝতে পারছে না। তার ভাইয়া যে এমন কিছু করবে সে আশাও করতে পারেনি। আয়ানের আম্মু মৌকে উদ্দেশ্য করে বলে, দেখ না মৌ কি থেকে কি হয়ে গেল। আমি তো আমার ছেলেকে এমন শিক্ষা দিইনি, তাহলে এমন ব্যবহার কেন করলো? আন্টি, আপনি প্লিজ এত স্ট্রেস নেবেন না। আপনার বিপি লো হয়ে গেলে সমস্যা হবে। হ্যাঁ আম্মু, প্লিজ শান্ত হও। আন্টি, একটা কথা, এই বিষয়টা প্লিজ আঙ্কেলকে বলবেন না। উনি জানতে পারলে আয়ন ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর আন্টি, তুমি এখন থেকে চিন্তা বাদ দাও। আয়ন ভাইয়াকে আমি সোজা করব। ওনার মাথা থেকে যদি ওই মনার ভূত না নামিয়েছি, তবে আমার নাম মৌ না। আয়নের আম্মু চোখের পানি মুছে হালকা হেসে বলল, ইনশাআল্লাহ তুই পারবি। আমি আর অহনা তোকে সব রকমভাবে সাহায্য করব। মৌ আয়নের আম্মুকে জড়িয়ে ধরে বলল। এই না হলে আমার আন্টি। আয়নের আম্মু হঠাৎ করে মৌয়ের মাথা হালকা মেরে বলে, এই মেয়ে, তোর সাহস তো কম না? মৌ অবাক হয়ে বলল, কি করলাম আমি? এই বোকামে, কখনো কি শুনেছিস যে আম্মুকে আন্টি বলে? ও, এবার বুঝলাম। আচ্ছা সরি, এখন থেকে আম্মু বলে রাখবো।
এই বলেই মৌ আম্মুকে জড়িয়ে ধরে। মৌ খেয়াল করলো অহনা বাচ্চাদের মতো গাল ফুলে বসে আছে। কিরে, তোর কি হলো? কি আর হবে, আমাকে কেউ ভালোবাসে নাকি? আমি তো বসে বসে শুধু শাশুড়ি আর বৌমার ভালোবাসা দেখবো। ওরে আমার অহনা রে, বাবুটা রাগ করেছে, আসো আসো। তারপর অহনা গিয়ে তার আম্মুরে আর মৌকে জড়িয়ে ধরলো। এদিকে আয়ান তো রুমে এসে প্রচুর রেগে আছে। সে শাওয়ার নিয়ে বসে আছে, মৌয়ের জন্য ওয়েট করছে কখন সে আসবে রুমে, আর সে একটু ঝাড়ি দিবে তাকে। মৌ রুমে দরজা খুলে যেই না ভেতরে ঢুকলো, অমনি আয়ান তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। মৌটা দেখে মনে হয় কলিজা শুকিয়ে এলো। সে মনে মনে বলছে, তুই না সেই ডায়লগ মারলি, আর এখন এই আয়নায় নজর দেখেই ভয় পেয়ে গেলি? না না, এটা হতে দেওয়া যায় না। বি ব্রেভো। আয়ান তাড়াতাড়ি গিয়ে রুমের দরজা আটকালো আর মৌকে দেয়ালের সাথে চেপে ধরলো। এদিকে মৌয়ের অবস্থা তো নাজেহাল, তার ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সে মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও, আমি কিভাবে এই মানুষটিকে লাইনে আনবো যে আমার কাছে আসলে আমার অবস্থা 12টা বেজে যায়। এদিকে মৌয়ের অন্য এক ধরনের ভালো লাগা। এই প্রথম আয়ান তার এত কাছে এসেছে, যদিও ঝাড়ি দেওয়ার জন্য, কিন্তু সে তো আর জানে না আয়ান এতক্ষণ ধরে মৌকে পর্যবেক্ষণ করছিল। মৌয়ের কাছে এসে তারও আজব এক ধরনের অনুভূতি কাজ করছে। মৌয়ের ভয়ে কাঁপাকাঁপি দেখে সে আনমনে হেসে দেয়। সে যে মৌকে বকা দিবে সে কথাও বেমালুম ভুলে গিয়েছে সে তো এখন মৌকে দেখতে ব্যস্ত। হঠাৎ আয়ানের ফোন বেজে ওঠে। সে কিছুটা চমকে উঠে আর মৌকে ছেড়ে দেয়, বলে, তোকে আমি পরে দেখে নিব বউ। মৌ তো হাফ ছেড়ে বাঁচল। উফ, বাঁচলাম বাবা। এতক্ষণ কি যে ভয় লাগছিল, কিন্তু এই আয়না আমাকে এইভাবে ধরেছিল কেন? কি করতে চাচ্ছিল সে? এ কথা বলতে বলতে তার ভ্রুজোড়া কুঞ্চিত হলো। এদিকে আয়ান যে রেডি হয়ে কখন রুম থেকে বের হয়ে গেছে তাও জানা নেই তার। মমতা ভাবনার জগতে থাকতেই সেই ভালোবাসে, এটা তার খুব পছন্দ। ব্রেকফাস্ট করার পর মৌ আর অহনা রুমে গিয়ে বসলো। উদ্দেশ্য তাদের সব ভুল গিয়ে গল্প করা। এই দুজন প্রচুর গল্প করতে পারে। মৌ আর অহনা গল্প করেছে, এর মধ্যে হঠাৎ মৌয়ের ফোন আসলো। তার ভাইয়া ফোন করেছে। আসসালামু আলাইকুম, আমার ছোটমণি, কেমন আছিস? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সব ঠিকঠাক আছে তো? মানে আয়ন ভালো ব্যবহার করছে তো? না চাইতেও মৌ তার ভাইয়াকে মিথ্যা বলল। সে তার ভাইয়ার কাছে মোটামুটি সব শেয়ার করে। সে যে আয়নাকে পছন্দ করত এটা তার ভাইয়া কিছুটা জানতো। ভাইয়া সব ঠিক। আচ্ছা, আব্বু আম্মু কি এখনো আমার উপর রেগে আছে? অল্প একটু, ধীরে ধীরে রাগ কমে যাবে, তুই টেনশন করিস না। মৌ আর মেহতাব বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোন রাখলো। এদিকে মৌয়ের হাত পা কেমন যেন ব্যথা করছে কিছুক্ষণ আগে থেকে। বিকালের দিকেও তার ব্যথা ছিল, কিন্তু সে গুরুত্ব দেয়নি। সন্ধ্যার পর ব্যথা আরও বেড়ে গেল। সে অনুভব করেছে যে তার গা বেশ গরম হয়ে গিয়েছে। এদিকে অহনা মৌ আর আয়নের রুমে আসলো মৌয়ের সাথে আড্ডা দিবে বলে, কিন্তু সে এসে দেখে মৌ হাত পা গুছিয়ে শুয়ে আছে। অহনা কিছুটা অবাক হলো এমন দেখে। সে গিয়ে মৌয়ের গায়ে যেই না হাত রাখলো, অনুভব করলো যে মৌয়ের গা জ্বরে পড়ে যাচ্ছে। সে সাথে সাথে গিয়ে তার আম্মুকে ডেকে আনলো। তিনি অবস্থা বুঝতে পেরে জলপট্টির ব্যবস্থা করলেন। এত জলপট্টি করেও মৌয়ের জ্বর কমানো যাচ্ছে না। আয়নের আম্মু মৌয়ের জন্য খাবার আনতে গেল। খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেবে, কিন্তু মৌ কোনো মতেই ওষুধ খাবে না। অতি কষ্টে তাকে খাবার খাওয়ানো গেলেও ওষুধ খাওয়ানোতে সম্পূর্ণ বিফল হলো। অহনা সেই সন্ধ্যা থেকে মৌয়ের পাশে বসে আছে, যদি কিছু লাগে। রাত 9টার দিকে আয়ন অফিস থেকে ফিরল। সে এসে দেখলো অহনা বসে বসে ঝিমছে আর মৌ ঘুমিয়ে আছে। সে গিয়ে অহনাকে হালকা ধাক্কা দিল। এতে অহনা জেগে উঠল। কি রে, এখানে এভাবে কেন ঘুমাচ্ছিস তুই? যা নিজের রুমে যা। আরে ভাইয়া দেখো না, মুয়ের সে কি জ্বর, সেই সন্ধ্যা থেকে এমন অবস্থা। আয়নের মুখ কিছুটা চিন্তিত দেখালো। সে কিছুক্ষণ ভেবে বলল, তুই রুমে গিয়ে ঘুমাতো, আমি দেখবো নে। অহনা কিছুটা অবাক হলো, বলল, শিওর তো ভাইয়া? আরে হ্যাঁ শিওর। আরে শোনো ভাইয়া, কিন্তু মৌ ওষুধ খায়নি, পারলে ওষুধ খাইয়ে দিস ওকে। হুম। অহনা চলে যেতেই আয়ান ফ্রেশ হয়ে মৌয়ের পাশে বসলো। মাথায় হাত রাখতেই সে কিছুটা ভয় পেল, কারণ মৌয়ের শরীর খুব গরম হয়ে আছে জ্বরের জন্য। আয়ান মৌকে জোর করে উঠালো ওষুধ খাওয়ানোর জন্য। অনেক কষ্ট করে ওষুধ খাওয়ালো। এদিকে মৌ না ঘুমিয়ে আজব আজব কথা বলছে জ্বরের ঘোরে, যা শুনে আয়ান না চাইতেও হেসে দিল। অহনা রে, শোন না, তোর ভাইয়া এমন কেন রে?
খুবই পচা একটা মানুষ। আয়ান এতক্ষণে বুঝতে পারলো মৌ সব কিছু তাকে অহনা ভেবে বলছিল। ওই অহনা, কথা বলিস না কেন রে? দেখ না, তোর ভাইয়া এমন মেরেছে আমাকে যে জ্বর এসে গিয়েছে। মৌয়ের মুখে এই কথা শুনে আয়ানের নিজেকে অনেক অপরাধী মনে হলো। অহনা রে, তোর ভাইয়াকে আমি আগে অনেক ভালো মনে করতাম জানিস। ভাবতাম যে এত ভালো মানুষও হয়, কিন্তু আজ তো একটা বজ্জাত সে। 28 বছরের খাটাস সে। কি পেয়েছি কি মনার মধ্যে? মেয়েটা আমার একটুও সুবিধার মনে হয় না। কিন্তু তুই টেনশন নিস না, দেখিস তোর ভাইয়া আমাকে অনেক ভালোবাসবে, অনেক অনেক অনেক। এই বলতে বলতেই ঘুমিয়ে পড়ে মৌ। আয়ান তার কথাগুলো একটু ভাবলো, কিন্তু পরক্ষণে নিজের মনকে বলল, কে এই মেয়ে? আমি ওকে কোনোদিনও ভালোবাসবো না। আমি তো মনাকে ভালোবাসি। এরপর আয়ান এসে শুয়ে পড়ে। হ্যাঁ, আগে সে মৌয়ের কপালে হাত দিয়ে দেখে এখন কেমন জ্বর। সে বুঝতে পারলো জ্বর অনেকটাই কমে গিয়ে এসেছে। সকালে মৌয়ের ঘুম ভাঙার পর সে দেখলো সে আয়নের অনেকটাই কাছে চলে এসেছে। সে তাড়াতাড়ি উঠে গেল। নিচে এসে সে আয়নের আম্মুকে নাস্তা বানাতে সাহায্য করলো। আজকে সে ভেবেছে কলেজে যাবে। 3 থেকে 4 দিনের বেশি সে কলেজে যায় না। অহনাকে বলল কলেজে যাওয়ার কথা। অহনাও রাজি হয়ে গেল, কারণ এই কয়দিন সেও কলেজে যায় না। তারা দুজন নাস্তা করে কলেজে চলে গেল, আর আয়ান অফিসে। কলেজের ক্লাস শেষে অহনা আর মৌ বসে আছে। জানিস তোর কালকে সে কি জ্বর, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম শেষ পর্যন্ত আবার হসপিটালে না ভর্তি করাতে হয় তোকে। এই না না, হসপিটাল না। আমার এই জায়গাটার নাম শুনলেই কেমন জানি বিরক্তিকর লাগে, অসহ্য লাগে। এদিকে কথার মাঝেই টপকে পড়ল তুহিন। এই ছেলেটা মৌয়ের পিছু পড়ে আছে বিগত প্রায় 2 মাস যাবৎ। ছেলেটা খুব বেয়াদব। মেয়েদের টিস করাই যেন ওর ওয়ান অ্যান্ড অনলি দায়িত্ব কর্তব্য। হ্যালো গার্লস, কেমন আছো? অহনা আর মৌয়ের অনিচ্ছা সত্ত্বেও জবাব দিল। জি আলহামদুলিল্লাহ, ভালো। কি করো তোমরা? অহনা রেগে জবাব দিল। কানা নাকি? দেখছেন বসে আছে, তাও জিজ্ঞাসা করছেন কি করি। সরি। মৌ বলল, এই অহনা, চল তো, আমার বাসায় অনেক কাজ আছে। চল, আমারও কাজ আছে। এ বলে অহনা আর মৌ চলে আসলো সেখান থেকে। আর তুহিন মনে মনে বলছে, মৌ ম্যাডাম, আমি তোমাকে নিজের করে ছাড়বো, দেখো। বিকেলে মৌ বারান্দায় বসে আছে। গভীর চিন্তায় ডুবে আছে সে। সে ভাবছে কিভাবে আয়নকে লাইনে রাখা যায়, কিভাবে নিজের প্রতি ভালোবাসা জাগানো যায়। এর মধ্যে অহনা এসে হাজির। কিরে বনু, কি করিস একা একা? কি ভাবিস এত? ভাবছি তো অনেক কিছুই, কিন্তু তুই হঠাৎ এখানে কেন? পড়ছিলি না তুই? কিন্তু জানিস, হঠাৎ করে সেদিনের কথাটা মাথায় ঘুরছে। ভাবছি মানুষ একটু থেকে একটু হলেই কত কিছু ভেবে নেয়। ঠিক বলছিস। এবার আসি সেদিন আসলে কি হয়েছিল যে আয়ান আর মৌকে বিয়ে দিয়ে দেওয়া হয়। মৌ যেহেতু অনের বেস্ট ফ্রেন্ড, তাই মৌ মাঝে মাঝে তাদের বাসায় আসে। এ পর্যন্ত অহনা, মৌ আর আয়ান 3 জন মিলে একসাথে বাইরে গিয়েছে 2 বার। কিন্তু এই যাওয়াটা অনেকেরই সহ্য হয়নি, আর মৌ আর আয়ানকে কিছুটা খারাপ চোখে দেখতে। একদিন অহনা আয়ানকে বলে যে তার প্রমোশনের জন্য ট্রিট দিতে। যেহেতু অহনা আর মৌ বেস্ট ফ্রেন্ড, তাই অহনা জিদ করে মৌকেও নিয়ে যায়। আয়ান মৌ আর অহনাকে নিয়ে ফুচকা খেতে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে অহনা আর মৌ ফুচকা খাচ্ছে। তারা দুজনে মুখ বাঁধে বলে পেছনে ফিরে ফুচকা খাচ্ছে। এর মধ্যে হঠাৎ অহনার ফোন আসলো। সে ফোন রিসিভ করে কথা বলার জন্য এক সাইডে আসলো। এদিকে মৌ আর আয়ান একা একা দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে 2 জন আন্টি যাচ্ছিল। ওনারা আয়ানদের বাসার আশেপাশেই থাকে। ওনাদের আবার মৌয়ের এতবার আয়ানদের বাসা যাওয়া সহ্য হতো না। ওনার 2 জন আয়ানের মৌকে ফুচকার স্টলের পাশে দাঁড়িয়ে থাকা দেখে বলে ওঠে, দেখো দেখি আজকালকার মেয়েদের অবস্থা, বান্ধবীর ভাইয়ের সাথে ফুচকা খেতে এসেছে। আরেকজন বলে উঠল, ছেলেটারও দেখি লাজ শরম নাই, নিজের ফোনের বান্ধবীর সাথে কিসের এত মেলামেশা। এই কথাটা আয়নের কানে পৌঁছে, কিন্তু সে কিছু বলে না, কারণ এদেরকে বলেও চুপ করানো সম্ভব না। এরা বলেই যাবে সবসময়। 4 দিন পরে মৌ অহনাদের বাসায় আসে কেমিস্ট্রি বোঝানোর জন্য। আয়ান আবার খুব ভালো কেমিস্ট্রি পারে, তাই অহনার যে কোনো কেমিস্ট্রি প্রবলেম সলভ করে দেয়। মৌ মাঝে মাঝে কিছু প্রবলেম বুঝে নেয়। সেদিনও এই কারণে এসেছিল সে। মৌ অহনাকে জিজ্ঞেস করে যে আয়ান কোথায়। সে বলে আয়ান ছাদে আছে। মৌ ছাদে যায়, দেখে যে আয়ান ফোনে যেন কার সাথে কথা বলছে। আয়ান ভাইয়া, আমার একটা প্রবলেম ছিল কেমিস্ট্রির, একটু বোঝাই দিবেন? আয়ান ফোন রেখে বলে, আচ্ছা, একবারই কিন্তু বুঝাবো।
ঠিক আছে। এরপর আয়ান মৌকে তার পাশে বসতে বলে। প্রথমে মৌ এত ইতস্তবোধ করে, কিন্তু আয়ানের অনেকবার বলার পর না চাও সত্ত্বেও সে বসে। এসব আবার দেখছিলেন সেদিনকার সেই আন্টিটা। ওনাদের বাসার ছাদ থেকে আয়ানদের বাসার ছাদও দেখা যায়। এসব দেখে ওই আন্টিটার খুব রাগ হয়। মৌ কিছুক্ষণ পর বাসায় চলে যায়। বিকেলের দিকে ওই আন্টিটা আয়ানদের বাসায় আসে। সেদিন শুক্রবার থেকে সবাই বাসায় ছিল। আয়ানের আম্মু ওনাকে দেখে কিছুটা অবাক হয়। আরে ভাবি, আপনি হঠাৎ কি মনে করে? আপনার মেয়ের বান্ধবী আর তার পরিবারকে ডাকুন, কিছু কথা আছে। কি কথা? আসলেই বুঝতে পারবেন। তারপর আয়ানের আম্মু মৌ আর তার ফ্যামিলিকে ডাকে। 10 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যায়। ওই তো চলে এসেছে মেয়ে। এরই মধ্যে আয়ান, অহনা আর তাদের আব্বু নিচে যায়। কি কথা বলবেন আন্টি? বলছি কি মা, বাবা কি কিছু শিক্ষা দেয়নি? সবাই এই কথা শুনে অবাক। কি বলছেন এসব আপনি? বান্ধবীর ভাইয়ের সাথে যে রং ঢং করো, তাতে খারাপ লাগে না? মুখ সামলে কথা বলুন, কি সব উল্টাপাল্টা কথা বলছেন? ঠিকই তো বলছি। একদিন দেখি ফুচকা খেতে বের হয়ে আরেকদিন ছাদে বসে গল্প করে এসছি। আপনি যা ভাবছেন এমন কিছুই না। তো কেমন কিছু শুনি? তোমাদের এসব কাজ দেখে আমাদের ছেলেমেয়েরা তো বিগড়ে যাচ্ছে। মৌ এসব শুনে নীরবে চোখের জল ফেলছে। সে ভাবতেও পারেনি এমন কিছু হয়ে যাবে। সে তো আয়ান ভাইয়ের সাথে কখনোই ওভাবে মিশেনি যেমনটা এই আন্টি বলছে। এদিকে মৌয়ের মা বাবা এসব শুনে হতবাক। তারা তাদের মেয়েকে বিশ্বাস করে, কিন্তু বাইরের মানুষের এসব বদনাম শুনে তারা মুখের ভাষা হারিয়ে ফেলেছে। ওই আন্টিটা এই সেই অনেক কথা শোনাচ্ছে। মৌ তো কেঁদেই চলেছে, আর আয়ান রাগ যেন ফেটে যাচ্ছে। বয়সে বড় থেকে কিছু না বলে চুপ করে সব সইছে সে। হঠাৎ করে আয়ানের আম্মু বলে উঠল। ওরা দুজন বিবাহিত। কথা শুনে সবাই চরম অবাক হয়ে যায়। কেউ ভাবতেই পারেনি উনি এমন কিছু বলবেন। আয়ানের আম্মু অনেকক্ষণ ধরে চুপ ছিলেন। তিনি ভাবছিলেন কিভাবে এনার মুখটা বন্ধ করা যায়। তিনি অনেক ভেবে চিন্তে কথাটা বলেছিলেন। আয়ান আর মৌ যে বিবাহিত, এ কথা শুনে আন্টির মুখে লেগে গেল তালা। আর কোনো কথা মুখ দিয়ে বের হতে পারছে না। কি হলো ভাবি, চুপ হয়ে গেলেন কেন? কত কিছুই তো বলেছেন আপনি। এখন বলুন দেখি। আমার জানা মতে বিবাহিত কোনো ছেলে মেয়ে এভাবে ঘুরলে, গল্প করলে তা কোনো সমস্যা হওয়ার কথা না আপনার। আন্টি আমতা আমতা করে বলছে। কিভাবে মানবো যে এরা বিবাহিত? আমি বলছি, আর আমাদের পরিবারের সবাই জানে। আর কি দরকার? আর বিয়ের রেজিস্ট্রি পেপার আছে, কিন্তু সেটা আপনাকে দেখানোর ইচ্ছে নেই। ওরা বিবাহিত হয়ে থাকলে আপনি এতক্ষণ চুপ কেন ছিলেন? আর এদের বিয়ের কথা সমাজে কেউ তো জানে না। দেখতে চাচ্ছিলাম যে আপনি আসলে কোন পর্যায়ে চিন্তা ভাবনা করেন। একটা ছেলে মেয়ে যে 2 দিন আলাদা দেখেছেন, তাতেই আপনি এমন ভেবে নিলেন। আপনার উচিত ছিল এত কিছু বলার আগে আসল ঘটনা জানার, কিন্তু আপনি কিছু না ভেবে এত কিছু বলে ফেললেন। এবার আপনাকে বলি আসলে কি হয়েছিল। আপনি যেদিন ওদের দুজনকে বাইরে দেখেন, সেদিন আসলে দুজন ছিল না, 3 জন ছিল ওরা। আপনি একটু ভালোভাবে দেখলে অহনাকে দেখতে পেতেন। আর ছাদে গল্প করার কথা বলছিলেন তো, আর তখন আসলে মৌ আয়ানের কাছে পড়া বুঝতে গিয়েছিল। পড়া শেষ হলে চলে এসেছে, ব্যাস এটুকুই। অথচ না বুঝে না জুনে কত কিছু বানিয়ে দিলেন আপনি। আর বিয়ের কথা কেউ জানে না, কারণ আমরা বলিনি। মৌয়ের পরীক্ষা শেষে অনুষ্ঠান করে ওকে বাড়িতে আনতাম। আন্টি লজ্জায় মাথা নিচু করে আছে। আমার মনে হয় আপনার সব জানা হয়ে গিয়েছে, আপনি যেতে পারেন এখন। উনি যাওয়ার সাথে সাথে সবাই আয়নের আম্মুর দিকে ঘুরে তাকালো। সবার চোখে মুখে হাজারো প্রশ্ন। আম্মু, তুমি কি সব বললা ওই আন্টিকে? আমাদের বিয়ে কবে হলো? হয়নি তো হয়ে যাবে, আর আজকেই হবে। আম্মু, তুমি ঠিক আছো তো? কি সব বলছো? তোমার আম্মু যা বলেছে ঠিক বলেছে। তোমার আম্মু সঠিক সময়ে সঠিক ডিসিশন নিয়েছে। এটা কোন দিক দিয়ে সঠিক ডিসিশন? আমি অন্য কাউকে ভালোবাসি। সবার সম্মান বাঁচানোর জন্য আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। সমাজের কেউই তোদেরকে ভালো চোখে দেখতো না, যদিও কিছু করিসনি তোরা, কিন্তু উনি সবার কাছে তাই বলে বেড়াতো, যা উনি নিজে দেখেছেন। কিন্তু তোরা দুজন স্বামী স্ত্রী, এটা জানার পর উনি এমন কিছুই বলতে পারবেন না। আর এমনিতেও আমি আর তোমার মা ভেবেছিলাম মৌয়ের পরীক্ষার পর ওদের বাসায় তোর জন্য বিয়ের প্রপোজাল নিয়ে যাব।
আর আমাদের দুজনেই মৌকে আগের থেকেই ভালো লাগতো। আয়নের আব্বু মৌয়ের আব্বুর উদ্দেশ্যে বলে, কি রেজওয়ান সাহেব, ঠিক আছে আমাদের ডিসিশন? জি হ্যাঁ, ঠিক আছে। আমারও মনে হয় এমন কিছুই ভালো হবে। এরপর ওই রাতেই কাজী সাহেবকে ডেকে বিয়ে পড়ানো হয়। মৌ কিছুই বলেনি, কারণ সে এসব কিছু শোনার পর অনেক স্ট্রেসে ছিল। আর আয়ান মানা করেছে, কিন্তু তার কথা কেউই শোনেনি। বর্তমানে আয়ান অহনাকে ফোন দেয়। অফিস থেকে আসার সময় ফোন দিতে বলেছিলি যে? আসলে না, আমার খুব চকলেট খেতে ইচ্ছে করছে। নিয়ে আসিস ভাইয়া। আর হ্যাঁ শোন, সবই ডাবল আনিস। ডাবল কেন? আমি তো খাই না। তোর জন্য কে আনতে বলেছে? আমি তো মোয়ের কথা বলছি। তুই কি ভুলে গিয়েছিস নাকি যে তোর বাসায় একটা বউ আছে? ও হ্যাঁ, তো আচ্ছা আনবো নে। এ বলে আয়ান ফোন রেখে দিল। মৌ বলল, অহনা শোন না, আমার না খুব রান্না করতে ইচ্ছে করছে। আম্মুকে বলে আজকে রাতের রান্নাটা আমি করি। আম্মু কি রাজি হবে নে? আরে হবে, চল তো আগে গিয়ে বলি রান্নার কথা। তারপর তারা গিয়ে আয়নের আম্মুকে রান্না করার কথা বলল। প্রথমে আয়নের আম্মু কিছুতেই রাজি হলো না, পরে তাদের জোরাজুরিতে রাজি হলো। মৌ আর অহনা দুজন মিলে রাতের খাবার রান্না করলো। রান্না করে এসে তারা রুমে বসে আছে। এমন সময় আয়ন অফিস থেকে আসলো। তাকে দেখেই অহনা বলে উঠল, ভাইয়া চকলেট এনেছিস? এই নে। তারপর আয়ান মৌয়ের অহনার দিকে এক বক্স চকলেট এগিয়ে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। অহনা আর মৌ মনে সুখে চকলেট খাচ্ছে। হঠাৎ মৌ বলে উঠল, জানিস অহনা, আমার না তোর ভাইয়াকে এখন খুব জ্বালাতে ইচ্ছে করছে। আমারও ইচ্ছা করছে। মৌ অহনার সম্মতি পেয়ে কাজ শুরু করলো। সে চকলেট খেয়ে খোসাগুলো সব বিছানায় ফেলতে লাগলো। তার দেখা দেখি অহনাও তাই করলো। এদিকে আয়ানের ওয়াশরুম থেকে বের হওয়ার আওয়াজ শুনে তারা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। আয়ান রুমে এসে পুরো অবাক। পুরো বিছানায় চকলেটের খোসা দিয়ে ভরা। এসব দেখে তার চরম রাগ হতে লাগলো, কারণ সে বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। এসব ময়লা যেখানে সেখানে ফেলা তার সহ্য হয় না। সে জোরে জোরে অহনাকে ডাকতে লাগলো, কিন্তু ওই দিন অহনা কোণে জবাব নিচ্ছে না। মৌ আর অহনা তো নিচে এসে আয়নের ডাক শুনে হাসতে হাসতে অবস্থা শেষ। তারা কোনো রকমে হাসি থামাতে পারছে না। আয়নের আম্মু টেবিলে খাবার রেডি করছিল। তাদের দুজনের হাসি দেখে উনি বললেন, কিরে এভাবে হঠাৎ পাগলের মতো হাসছিস কেন? অহনা বলল, তোমার ছেলেকে একটু চালালাম আর কি, সেই মজা লাগছে আমার। আহারে, আমার ছেলেটা তোদের দুজনের অত্যাচারে পাগল হয়ে যাবে। এদিকে আয়ান রাগে সিঁড়ি দিয়ে নামছে। তাকে দেখে অহনা আর মৌ দৌড়ে রান্নাঘরে গেল। খাবার সময় সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। আয়ান বলল, আচ্ছা, আজকে খাবারের টেস্ট একটু আলাদা লাগছে। ব্যাপার কি? আজকে মৌ আর অহনা মিলে রান্না করেছে। ও তো দুই সুপার স্পেশাল রাঁধুনি রান্না করেছে আজকে। বেশ ভালোই রান্না করেছে। মৌ খেতে খেতে আয়ানের দিকে মাছের বাটি এগিয়ে দিয়ে বলল, আরে আয়ান, তুমি তো এটা খাওনি, এটা নাও, অনেক মজা হয়েছে। এ কথা শুনে আয়ান বিষম খেল, কারণ এর আগে মৌ আয়ানকে ভাইয়া বলে রেখেছে আর আপনি বলে সম্বোধন করেছে, কখনো তুমি বলেনি। আয়ানের এই অবস্থা দেখে সবাই মুখ টিপে হেসেই যাচ্ছে। আয়ান তো বেশ লজ্জা পেয়েছে। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। মৌ রুমে যাচ্ছিল, তখন অহনা তাকে ডাক দিয়ে বলে, আই এম প্রাউড অফ ইউ মাই জান। যা দিয়েছিস না আজকে ভাইয়াকে, আমার তো সেই মজা লেগেছে তখন। থ্যাঙ্কস মেরি জান, কিন্তু এটা তো কিছুই না, এখন অনেক কিছু বাকি আছে। আমার কথা মনে থাকে না তাই না? আমাকে ভুলে যাও তো। কিন্তু এখন থেকে সব সময় শুধু আমি তোমার মনে ঘুরে বেড়াবো, দেখো। এ বলে মৌ একটা চোখ টিপ দিয়ে চলে যায়। রুমে এসে মৌ দেখে যে আয়ান গুটিচুটিভাবে ঘুমিয়ে আছে। আহারে, বেচারার মন হয় হালকা শীত লাগছে, কাঁথাটা গায়ে দিয়ে দেই। এরপর মৌ আয়ানের গায়ে কাঁথা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মৌ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। সে নিচে গিয়ে আয়ানের আম্মুকে নাস্তা বানাতে হেল্প করলো। এদিকে আয়ান ঘুম থেকে উঠে শাওয়ার নিতে গেল। শাওয়ার নিয়ে সে বের হলো কেবলই, অমনি মৌ রুমে ঢুকলো। মৌ রুমে এসেছিল ফোন নিতে। সে দেখলো আয়ান শুধু একটা টাওয়াল পেঁচিয়ে আছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ছি ছি, এ আমি কি দেখলাম? এইভাবে কে রুমে থাকে? এই বলেই মৌ পেছনে ফিরে দাঁড়িয়ে রইল। আয়ান তো এসব দেখে ভাবাচাকা খেয়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে বলল, এই, তুই এভাবে আমার রুমে নক না করে কেন ঢুকেছিস? এটা আমার রুম, আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমার রুমে থাকবো। তুই বলার কে? হ্যাঁ।
এসব শুনে মৌয়ের মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে হঠাৎ করে সামনে ঘুরল। ধীরে ধীরে সে আয়নের দিকে এগোতে লাগলো। আয়ন তো এসব দেখে কিছুটা ভয় পেয়ে গেল। সে ভেবেই পাচ্ছে না মৌ আসলে কি করতে চাচ্ছে। মৌ এগোতে এগোতে বলল, এটা শুধু তোমার রুম না মিস্টার আয়ান, এটা আমার রুমও। বিয়ে করে এনেছো আমায়, তোমার সব কিছুর উপর আমার অধিকার আছে, এমনকি তোমার এই শরীরের উপরেও। এতক্ষণে মৌ আয়নের একদম কাছে চলে এসেছে। আয়ন কিছু বলতে যাবে, তার আগে মৌ তার আঙুল আয়নের ঠোঁটের উপর রাখে আর বলে, একটা কথাও না। জানো, তোমার এই বডি দেখে না আমার একটা গান মনে আসছে, পুরনো একটা গান। আমি কিছু ওয়ার্ড চেঞ্জ করেছি। এ বলে মৌ হালকা কণ্ঠে গান ধরল, পরে না চোখের পলক, কি তোমার বডির ঝলক, দোহাই লাগে বডিটা তোমার, একটু শার্টে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো। এই গান গাওয়ার সময় মৌ অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছিল। মৌ তো মনে মনে হেসেই যাচ্ছে। একে তো আয়নের মুখের অবস্থা দেখে আর গানের কথা মনে পড়ে। আয়নের অবস্থা তো নাজেহাল, ঘাম ছুটছে তার। কোনো দিনও কোনো মেয়ের এতটা কাছে আসেনি সে। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মৌ আয়নের কাছ থেকে চলে গিয়ে একটা শার্ট এনে আয়নের মুখের ওপর মেরে বলল, তাড়াতাড়ি নিচে আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এ বলে মৌ সেখান থেকে চলে আসলো। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এত সাহসের! আমার এত কাছে আসলো সে, আমারই ঘাম ছুটে গেল। আর এই মেয়ের তো ভাবভঙ্গির কোনো পরিবর্তনই দেখলাম না। বলে আয়ান রেডি হয়ে নিল। আর মৌ তো নিচে এসে হাঁপাচ্ছে, হাত পা প্রচণ্ড কাঁপছে তার। আজি, আমি এত সাহস পেলাম কিভাবে? আয়নের কত কাছে ছিলাম আমি, তখন বেশি ভয় না লাগলেও এখন এত ভয় কেন লাগছে? হার্টবিট এত বেড়ে যাচ্ছে আমার। মৌ কলেজে আসার পথে অহনাকে আজকের সব ঘটনা বলে। অহনা তো শুনে হাসতে হাসতে শেষ। দোস্ত, ইউ আর দ্য বেস্ট। তোর সাহস আছে বলতে হবে। তুই ভাইয়ার সামনে ওভাবে ছিলি কেমনে? আমি হলে আমার হাত পা কাঁপতে কাঁপতে শেষ হয়ে যেত। আর বলিস না, যখন তোর ভাইয়ার সামনে ছিলাম তখন বেশি ভয় লাগেনি, কিন্তু রুম থেকে বের হয়ে আসার পর এমন ভয় লাগছিল, কি আর বলবো। বুঝলাম না এমন কেন হলো। কিন্তু যাই বলিস না কেন, ভাইয়ার মাথা থেকে যে এই ঘটনা সহজে যাবে না তাই জানি। তা তো অবশ্যই, এই জন্যই তো এমন করলাম। এখন শুধু তার মনে মাথায় আমিই ঘুরবো, ওই মোনা না। কি যে ভালো লাগছে। আচ্ছা ক্লাসে চল, দেরি হয়ে যাবে না। পদার্থবিজ্ঞান ক্লাস চলছে। মৌ আর অহনা মাঝে সারির বেঞ্চে বসেছে। ক্লাসের মাঝে অহনা হেসে ওঠে। একটু আস্তে হাসার ফলে শুধু মৌ আর আশপাশে কয়েকটা মেয়ে শুনে। মৌ একটু রেগে গিয়ে বলে, ওই অহনা, এভাবে পাগলের মতো হঠাৎ করে একা হাসছিস কেন? আর বলিস না রে দোস্ত, আমার না হঠাৎ করে তোর আর ভাইয়ার আজকের সকালের সিচুয়েশনটা মনে এসে গেল। জাস্ট ইমাজিন করছিলাম আমি, তাই এত হাসি পাচ্ছে আমার। ইয়া আল্লাহ, এই মেয়েটা আসতো পাগল। আর এভাবে হাসি দিস না রে, স্যার বুঝতে পারলে ক্লাস থেকে শিউর বের করে দিবে। অহনার ঠোঁটের উপর আঙুল দিয়ে বলল, এই নে, চুপ হলাম। 5 মিনিট পর আবার অহনা হেসে উঠল। এবার একটু জোরে সে হেসে ফেলেছে, যা স্যারের কান পর্যন্ত পৌঁছে যায়। স্যার রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকায়, কিন্তু অহনা সেদিকে খেয়াল করেনি। সে তো হেসেই চলেছে। মৌ মনে মনে বলছে, আজকে আমি গিয়েছি একেবারে। স্যার যে কি রেগে আছে, এই মেয়ের মাথা গেছে নাকি? স্যার রেগে বললেন, এই যে অহনা, স্ট্যান্ড আপ। এখানে কি কোনো কৌতুক চলছে নাকি যে তুমি এত হাসছো? নাকি আমি বিয়ের কোনো মজার লাইন বলেছি? অহনা স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল, না স্যার, তেমন কিছু না। আসলে মৌ একটা ফানি কথা বলেছিল তো, তাই হাসছি। মৌতে এই কথা শুনে পুরাই থবনে গেল। স্যার মৌকে এবার দাঁড় করালো। মৌ, ক্লাসে এসব বলো কোন সাহসে তুমি? এসব ক্লাসের বাইরে বলে জানো না তুমি? মৌ করুণ সুরে বলল। স্যার, আমি এমন কিছু বলিনি। এদিকে অহনা তো এসব দেখে মুখ টিপে টিপে হেসেই যাচ্ছে। তোমার সাহস তো কম না, ভুল করেও স্বীকার করছো না। যাও, দুজনেই ক্লাস থেকে বের হয়ে যাও। মৌ বলল, কিন্তু স্যার। নো মোর ওয়ার্ডস, এখনই বের হয়ে যাও। মৌ আর অহনা মাথা নিচু করে বের হয়ে যায়। ফাজিল বেয়াদব মহিলা, তোর জন্য আজকে এমন অপমানিত হতে হলো। আর তো মিথ্যা বললি কেন? ও মা, মিথ্যা বললাম কই, ঠিকই তো বলেছি।
ভাইয়া তোর মধ্যে যা হলো তা তো ফানি নয় তো আর কি। উফ উফ, কি চিন্তা করে যে আমি তোকে ওইসব বলতে গিয়েছিলাম, নিজের মাথায় নিজেই বাড়ি দিতে ইচ্ছে করছে। আরে আমার বান্ধবীরে, জাস্ট চিল ইয়ার। জীবনে কিছু কিছু ঘটনার অভিজ্ঞতা থাকতে হয়। আমাদের আজকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিজ্ঞতা হলো। এত কিছু না ভেবে চল ক্যান্টিনে গিয়ে বসি। চল, কি আর করার, আকাম যখন করছিস ভুগতে তো হবেই। এরপর তারা দুজন গিয়ে ক্যান্টিনে বসে। এদিকে আয়ান অফিসে আসার পথে অফিসে বসে শুধু মৌয়ের কথা চিন্তা করছে। আজকে সকালে ঘটনার কথা চিন্তা করে আনমনে তার মুখে হাসি পড়ল। তার চোখের সামনে শুধু মৌয়ের চেহারাই ভাসছে। সে নিজের কাজে মনোযোগ দিতে পারছে না। হঠাৎ আয়ানের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে মনার নাম ভেসে উঠল। আয়ান তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। আয়ন বেবি, তুমি তো আমাকে ভুলেই গিয়েছো। আজ 2 থেকে 3 দিন আমাকে ফোনই দাওনি তুমি, কেন? আসলে মনা, কাজের কিছু প্রেশার ছিল, তাই আর কি ফোন দেওয়া হয়নি। ও, এখন আমার চেয়ে কাজ বড় হয়ে গেল। আমাকে তো তুমি ধীরে ধীরে ভুলেই যাচ্ছ। আরে না, তেমন কিছু না। তো তেমন কি? আমি কিছু জানি না। তুমি এখনই আমার সাথে রেস্টুরেন্টে দেখা করবে। আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখা করব। অল্প কিছু কাজ আছে, শেষ হলেই রওনা দিচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবা। বলে মোনা ফোন রেখে দিল। আর আয়ান কাজ ছেড়ে রেস্টুরেন্টে এর উদ্দেশ্যে বের হলো। মৌ আর রহনা ক্যান্টিন থেকে বের হয়ে বাসায় যাওয়ার জন্য হাঁটছে, কিন্তু তাদের পথ আগলে দাঁড়ালো তুহিন। হাই মৌ, কেমন আছো? তুহিন তার সাঙ্গপাঙ্গদের বলল, আরে তোরা হাবার মতো দাঁড়িয়ে আছিস কেন? ভাবিকে সালাম দে। এরপর তুহিন আর সাঙ্গপাঙ্গ মৌকে সালাম দিল। মৌ সালামের জবাব দিল। অহনা বলে উঠল, এই হচ্ছেটা কি? এই আমার ভাবি বুঝছেন আপনি? তুহিন অবাক হয়ে বলল, তোমার ভাবি মানে? আমার ভাবি মানে আমার ভাইয়ের স্ত্রী মৌ। কি বলছো এসব? কবে বিয়ে হলো মৌয়ের? সেটা আপনার জানতে হবে না। যেহেতু জেনেছেন যে মৌ বিবাহিত, তাই তার থেকে দূরে থাকবেন আপনি। তুহিন মৌয়ের হাত ধরে বলল, বিয়ে হয়েছে তো কি হয়েছে, ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে? এদিকে মৌয়ের হাত তুহিন ধরায় ভয়ে তার কলিজা শুকিয়ে যায়। অহনা আর মৌ দুজনেই চেষ্টা করছে তুহিনের থেকে মৌয়ের হাত ছাড়ানোর, কিন্তু পারছে না। তখনই আয়ান এসে তুহিনের হাত জোরে চেপে ধরল। ব্যথায় সে মৌয়ের হাত ছেড়ে দিলে। আয়ান মনার সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছিল। তখনই মৌ আর অহনাকে দেখে সে, তাই গাড়ি থেকে নেমে পড়ে। আয়ান প্রচণ্ড রেগে আছে। সে তুহিনকে উদ্দেশ্য করে বলল, তুই কোন সাহসে মৌয়ের হাত ধরেছিস? এই তুই কে রে? আমি আমার হবু বউয়ের হাত ধরবো, তাতে তোর এতে জলে কেন? আমি কে? আমি হলাম মৌয়ের হাজবেন্ড, আর তোর হবু বউ কিসের? এটা আমার বউ, বুঝছিস? আর কোনো দিনও যদি ওর আশেপাশে দেখেছি তোদের, তাহলে অবস্থা খুব খারাপ হবে। আজকের মতো ছেড়ে দিলাম। তুহিন আয়ানের এভাবে ধমকানো দেখে সেখান থেকে চলে গেল। আয়ান মৌয়ের অহনাকে ধমক দিয়ে বলল, তোদের কি গাড়িতে ওঠার জন্য ইনভাইটেশন দিতে হবে? তারপর মৌ আর অহনা গিয়ে গাড়িতে বসলো। আয়ান রেগে গিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। সে চরম রেগে আছে। তোরা চুপ ছিলি কেন? অহনা বলল, আমি তো বলেছিলাম তুহিনকে হাত ছাড়তে, কিন্তু কথা শুনলো না। মৌ চুপ করে আছে। আয়ান মৌকে ধমক দিয়ে বলল, তুই চুপ ছিলি কেন? পরপুরুষের স্পর্শ ভালো লাগে তোর? আমার সামনে তো মুখ দিয়ে খই ফোটে, কিন্তু যেখানে বলার দরকার সেখানে কেন বলিসনি? মৌ কিছুটা সাহস জুগিয়ে বলে, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, আমার মাথা তখন কাজ করছিল না। আয়ান আবার এক ধমক দেয়, বলে যে, রাখ তোর ভয়, যেখানে ভয় পাওয়া দরকার সেখানে তো বীর পুরুষ সাজিস। একথা শুনে অহনা বলে, আরে ভাইয়া, জেন্ডার ভুল হলো তো, বীর মহিলা হবে। আরে রাখ তোর জেন্ডার মিস্টেক, এসব বলে আমাকে আর রাগাবি না। এরপর মৌ আর অহনা দুজনে চুপ হয়ে যায়। বাড়িতে এসে অহনা আর মৌকে অনেক ঝাড়ি দিয়েছে আয়ান, বিশেষ করে মৌকে। আয়ানের আম্মু থামাতে আসলে তাকে বলে যে, প্লিজ আম্মু, এসব বিষয়ে আমাকে থামাতে আসবে না। আয়ানের আম্মু এটা শুনে চুপ হয়ে যায়। রুমে এসেও মৌকে বকেই চলছে। রাগ যেন তার কমছেই না। মৌ বিছানায় বসেছিল আর আয়ান মৌয়ের সামনে দাঁড়িয়ে বকছেই। হঠাৎ করে মৌ আয়ানের একদম কাছে চলে যায় আর তার হাত দিয়ে আয়ানের মুখ চেপে ধরে।
আয়ান ঘটনার আকস্মিকতা চুপ হয়ে যায় আর তার চোখ দুটো বড় হয়ে যায়। আর মৌ একদম স্বাভাবিক আছে, যেন এমন কাছে আসা তার জন্য সাধারণ। আয়ান যেন একটা স্ট্যাচু, যেমনভাবে দাঁড়িয়েছিল অমনি দাঁড়িয়ে আছে। মৌ হালকা স্বরে বলছে, সেই কখন থেকে বকা দিয়েই যাচ্ছ, থামার নামগন্ধই নেই। জানো না এত হ্যান্ডসাম ছেলেদের রাগ করা সাজে না। এই হোয়াইট শার্টে তোমাকে যা লাগছে না, মনে হচ্ছে চিবিয়ে খাই। এ কথা শুনে আয়নের চোখ দুটো আরো বড় হয়ে গেল। সে মনে মনে বলছে, এটা মেয়ে নাকি অন্য কিছু? একটু ভয় লাগে না আমার কাছে আসলে? উল্টা আমারই ভয় লাগে। আর হ্যাঁ, কি যেন বলেছিলে? আমি তুহিনের থেকে কেন ভয় পাচ্ছিলাম? তোমার কাছে আসলে কেন ভয় পাই না, এটার উত্তর আমি নিজেই জানি না। আমি স্বেচ্ছায় তোমার কাছে আসলে আমার একটুও ভয় করে না, একটুও না। যাই হোক, এত রাগ করতে হয় না, বুঝেছো? একটু রাগটা কমাও। উফ। এর মধ্যে আয়নের ফোনটা বেজে উঠল। মৌ আয়নের মুখ থেকে হাত সরিয়ে নিল। আয়ান যেন হাফ ছেড়ে বাঁচল। এরপর সে পকেট থেকে ফোন বের করে দেখে মনা ফোন দিয়েছে। সে একেবারেই মনার কথা ভুলে গিয়েছিল। মৌ উকি দিয়ে দেখলো কে ফোন দিয়েছে। মনার নাম চোখে পড়তেই সে রেগে গেল। উফ, এই মেয়েটা অসময়ে ফোন কেন করলো? হাজব্যান্ড ওয়াইফের রোম্যান্স টাইমে ডিস্টার্ব করা একদমই উচিত না। এ বলে মৌ মিটমিট করে হাসছে। আর আয়াতের তো সেই রাগ হচ্ছে। সে ফোন রিসিভ করে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। আর বেবি, আমি সে কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। তুমি কোথায়? মানে আসলে বাসায় একটু জরুরি কাজ পড়ে গিয়েছিল তো, তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। এদিকে মৌ পেছন থেকে সব শুনছে। সে তো বেশ মজা পাচ্ছে। তো একবার বলবে না আমাকে, আমি কতক্ষণ ধরে বসে আছি? আচ্ছা সরি, কাজটা খুব জরুরি ছিল বিধায় চলে এসেছি। আর ফোন দেওয়ার কথাও মনে ছিল না। মৌ আবার বলে উঠল, আরে আমার আয়ন বেবি, বলে না কেন কি জরুরি কাজ? লজ্জা পাচ্ছ? বলে দাও যে আমরা। আর কিছু বলতে যাওয়ার আগে আয়ান মৌয়ের মুখ চেপে ধরে। এদিকে মনা লাইনে আছে। সে একটা মেয়ের কথা শুনতে পেয়ে বলল, এটা কার কণ্ঠ আয়ান? কি বলছে সে? আয়ান আমতা আমতা করে বলল, আরে ও কিছু না, তুমি বাসায় চলে যাও, আমি পরে ফোন দিব নে। আচ্ছা রাখি, বাই। বাই। আয়ান ফোন রেখে মৌকে বলল। মৌ এই তোর কি কোনো কাজ নেই? কি সব উল্টাপাল্টা বলছিলি? কিছু বলতে যাবে কিন্তু বলতে পারছে না, কারণ আয়ান তার মুখ চেপে ধরেছে। সে আয়ানকে ইশারা করলো হাত ছড়াতে। আয়ান বুঝতে পেরে হাত ছড়িয়ে নিল। আমি ভুল কি বললাম বলো? আমরা একসাথে সময় কাটাচ্ছিলামই তো। দূর, তোর সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। বলেই আয়ান ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আর মৌ আহনার রুমে এসে বসলো। মৌ জানিস, আজকে না দাদি আসবে। মৌয়ের কথা শুনে খুব খুশি হলো, কারণ তার সাথে দাদির খুব মিল। কি বলিস? কখন আসবে দাদি? রওনা দিয়েছে, বিকেলের মধ্যেই চলে আসবে। রৌনক ভাইয়ের সাথে আসছে। রৌনক হলো অহনা আর আয়াতের চাচাতো ভাই। সে বয়সে আয়ানের থেকে ছোট, আবার অহনা থেকে বড়। ও, এবার দাদি আসছে, সময়টা বেশ ভালো কাটবে। বিকেলের দিকে দাদি চলে আসলো। সবাই তো তাকে দেখে অনেক খুশি। সবচেয়ে বেশি খুশি অহনা আর মৌ। মৌকে দেখে দাদি বলল, আমি খুব খুশি হয়েছি রে মৌ। তোকে আর আয়ানকে একসাথে দেখতে আমার খুবই ভালো লাগে। এরই মধ্যে আয়ান নিচে নেমে আসলো। সে দাদিকে গিয়ে জড়িয়ে ধরলো। হয়েছে, শুধু উপরে উপরে ভালোবাসা দেখাতে হবে না, একবারও তো ফোন দিস না। আরে দাদি, এত মাইন্ড করতে হয় না। সবার কথাবার্তা কি হলো? মাকে রেস্ট নিতে দে, এত দূর থেকে এসেছেন উনি। মা চলো তোমার রুমে নিয়ে যাই। তারপর সবাই যে যার রুমে চলে গেল। বিকেলে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ রৌনক মৌ আর অহনাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের দুজনের পড়া কেমন চলছে? মৌ হালকা হেসে জবাব দিল, এই তো আলহামদুলিল্লাহ, ভালো চলছে। আপনার বিজনেস কেমন চলছে? বেশ ভালো চলছে। এভাবে মৌ আর রৌনক কিছু সময় কথা বলল। আর এদিকে আয়ান তো রেগে বোম হয়ে আছে, যে কোনো সময় ফাটতে পারে বোমটা। আর এসবের মজা নিচ্ছে দাদি আর অহনা। দাদি ফিসফিস করে অহনার কানের কাছে বলল, আরে অহনা, আমাদের আয়ন বোম যে কোনো সময়ই ফাটতে পারে, যেমন জ্বলছে ও। ঠিক বলেছ দাদি। অহনা আবার বলে উঠল, জানো গো দাদি, খুব জলার গন্ধ পাচ্ছি। সেই কখন থেকে কিছু একটা জ্বলেই যাচ্ছে। ঠিক ধরেছিস তুই, আমি একই জিনিস খেয়াল করছি। আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দাঁতে দাঁত চেপে মৌকে বলল, মৌ,
এখন একটু রুমে আসতো, একটা জরুরি কথা আছে। মৌ জবাব দিল। তুমি যাও, আমি একটু পরে আসছি। কি বললাম আমি, কথা কি কানে যায়নি? আমি বলেছি এখনই আসতে। অনা মৌর কানে কানে বলল। যা রে মৌ, ভাইয়া যেহেতু এভাবে বলছে কাজ আছে নিশ্চয়ই। যাচ্ছি রে। তারপর মৌ আয়ানের পিছু পিছু রুমে গেল। রুমে ঢোকার সাথে সাথে আয়ান দরজা বন্ধ করে দিল। কি হলো, এত জোরে দরজা বন্ধ করলে কেন? আর কি কাজ? আয়ান কিছু না বলে মৌয়ের হাত দুটো দেয়ালের সাথে তার দু হাত দিয়ে জোরে চেপে ধরে। এতে মৌ খুব ব্যথা পায়। আয়ান রেগে বলে, এই তোর সাহস তো কম না, এইভাবে পরপুরুষের সাথে কথা বলছিস, লজ্জা করে না? আয়ান, আমার হাত ছাড়ো প্লিজ, খুব ব্যথা লাগছে। লাগুক ব্যথা, এত কথা বলার আগে তোর ভেবে নেওয়া উচিত ছিল। কেন ভাববো শুনি? আমি সবার সামনেই কথা বলছিলাম, কারোর অগোচরে কথা বলছি না। যাই হোক, তোর এত কথা বলতে হবে কেন? তারপর আবার আমি ডাকলে বলিস একটু পরে আসছি। মৌ আয়ানের চোখের দিকে তাকিয়ে পড়লে। তোমার তো জ্বলছে কেন? আয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আমার জ্বলবে কেন? তাই তো, তাহলে কোনো সমস্যা নেই তো? আমি কথা বললে তোমার কোনো সমস্যা নেই, তাহলে আমি কথা বলবো। আয়ান রেগে মৌয়ের হাত আরো জোরে চেপে ধরে বলল, তুই কথা বলবি না মানে বলবি না। অন্য পুরুষের সাথে এত কিসের কথা? হ্যাঁ? ব্যথায় মৌয়ের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। সে বলল, তাহলে একই নিষেধাজ্ঞা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তুমি কেন মনের সাথে কথা বলবে? স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও কেন তুমি পরনারীর সাথে দেখা করতে যাবে? তুমি যখন এমন করো তখন আমার কি গায়ে লাগে না? আমি করলেই দোষ, আর নিজে সেই একই কাজ করবা, কিন্তু আমি কিছু বলবো না। আমাকে বলার আগে নিজে শুধরে নাও। এসব শুনে আয়ানের নিজেকে বড়ই অপমানে মনে হলো। সে মৌয়ের চোখে পানি দেখে তার হাত দুটো ছেড়ে দিল আর সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। আর মৌ সেখানে বসে কান্না করতে লাগলো। নিজের সাথে নিজেই কথা বলছে সে। এভাবে কষ্ট কেন দাও আমাকে আয়ান? জানো, খুব কষ্ট হয় যখন ভাবি যে তোমার মনে আমি না, অন্য কোনো মেয়ে আছে। আমাকে কি কখনো ভালোবাসতে পারবে না? জানো, আমি কখনো রিলেশন করিনি, এইসবের চিন্তা ভাবনাও করিনি। আমি ভেবে রেখেছিলাম আমার বরকে আমি আমার চাইতেও বেশি ভালোবাসবো, আর আমার বরও আমাকে খুব ভালোবাসবে, কিন্তু আমার কপালে এমন কিছুই নেই। মৌ অঝোর ধারায় কাঁপতেই থাকে। আর এদিকে আয়ান ছাদে এসে একা একা দাঁড়িয়ে আছে। সকালের অস্ত যাওয়ার সূর্য দেখছে। আচ্ছা, আমি তো মনাকে ভালোবাসি, তাহলে মৌকে অন্য ছেলের সাথে দেখলে এত খারাপ লাগে কেন? মৌ কাছে আসলে এক অন্যরকম অনুভূতি কেন হয়? কিছুক্ষণ চুপ থেকে আয়ান আবার বলছে, না, মৌয়ের সাথে এমন করা একদমই উচিত হয়নি। কি জোরেই না আমি হাত দুটো চেপে ধরেছিলাম, ওর যে ব্যথায় কান্না করে দিয়েছিল। আমি সবসময় মেয়েটাকে কষ্ট দেই, আমার উচিত তাকে সরি বলা। কিছুক্ষণ পর গিয়ে সরি বলে আসবো নে। এদিকে মৌ কাঁদতে কাঁদতে দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মাগরিবের আজান হয়ে গিয়েছে, তাও সে শুনতে পারেনি। আয়ান ছাদের থেকে নামার সময় অহনার সাথে দেখা হয়। কি ব্যাপার ভাইয়া, মৌকে সেই কখন রুমে নিয়ে গিয়েছিস? আর তো বেরই হয়নি সে। কি এত রোমান্স করছিলি? কি বলিস, এখনো বের হয়নি ও রুম থেকে? না তো। কেন, কিছু হয়েছে নাকি ভাইয়া? আরে না, কিছুই হয়নি, মনে হয় কোনো কাজ করছে ও। তা হতে পারে। আচ্ছা তুই গিয়ে দেখ। এরপর আয়ান রুমে এসে দেখে মৌ দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখো দেখি মেয়ের কাণ্ড, এভাবে কেউ ঘুমিয়ে পড়ে? আয়ান গিয়ে মৌকে ডাকলো, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। আয়ান আর কিছু না ভেবে মৌকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দেয়। আর মৌ এমন ঘুমাচ্ছিল যে কিছুই টের পায়নি। রাতে খাবার খাওয়ার জন্য মৌকে বেশ কিছুবার ডাকে আয়ান, কিন্তু তার কোনো হেলদোল নেই। খেয়ে দিয়ে এসে আয়ান ঘুমাতে যাবে, কিন্তু সে লক্ষ্য করলো মৌয়ের হাত দুটো লাল হয়ে গেছে, তার আঙুলের ছাপ বুঝে যাচ্ছে। আয়ান এটা দেখে নিজের উপরই নিজের রাগ লাগছে। তুই সত্যি খুব খারাপ একটা মানুষ। এই মেয়েটাকে কি পেয়েছিস কি? অযথা শুধু কষ্ট দিস ওকে। এত জোরে হাত চেপে ধরার কি দরকার ছিল? নিজের রাগটাও কন্ট্রোল করতে পারিস না? এ বলে আয়ান ফার্স্ট এডের বক্স থেকে মলম এনে অতি যত্নে মৌয়ের হাতে লাগিয়ে দিল। আয়ান উঠতে যাবে, কিন্তু কেন যেন তার হঠাৎ মৌয়ের ঘুমন্ত মুখখানি দেখতে খুব ইচ্ছা করছে। সে একভাবে মৌয়ের দিকে তাকিয়ে আছে। খুবই মায়াবী লাগছে মৌকে দেখতে। আয়ানের মনে হচ্ছে হয়তো মৌকে এভাবে দেখে সারা রাত পার করে দিতে পারবে, কিন্তু ক্লান্তি আসবে না। ফ্যানের বাতাসে মৌয়ের মাথার অবাধ্য চুলগুলো তার চোখের উপর এসে পড়েছে। আয়নার হাত যেন একা একাই চলে যাচ্ছে মৌয়ের মুখের উপর আসা চুলগুলো ঠিক করার জন্য।
সে আলতো হাতে মৌয়ের এঁটো চুলগুলো নিয়ে কানের পেছনে গুজে দিল। মৌ এতে হালকা নড়ে উঠল। এ দেখে মনে হয় আয়নের হুঁশ আসলো। সে তাড়াতাড়ি উঠে গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে মৌ নিজেকে আয়নের বুকে শোয়া অবস্থায় আবিষ্কার করলো। তার যতদূর মনে আছে সে সামনের দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। এখানে আসলো কিভাবে? ঘুমের মধ্যে আবার হাঁটা ধরল নাকি সে? আচ্ছা, ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, তাও আবার আয়ানের বুকে। আয়ান যাতে টের না পায় তাই মৌ তাড়াতাড়ি উঠে চলে গেল। আসলে মৌ অজান্তেই আয়ানের বুকে ঘুমিয়ে পড়ে। আয়ানও ঘুমের মধ্যে ছিল বলে কিছু টের পায়নি। মৌ ফ্রেশ হয়ে নিচে গিয়ে দাদি, অহনা আর আম্মুর সাথে গল্প করছে আর নাস্তা বানানোর জন্য হেল্প করছে। আর আয়ান বেশ কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে শাওয়ার নিতে গেল। মৌ কাজ করতে করতে ক্লান্ত হয়ে রুমে এসে খাটের উপর বসে আছে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে মৌ আয়নার দিকে তাকায়, কারণ আয়না দিয়ে ওই জায়গাটা দেখা যায়। হঠাৎই ধাম করে কিছু একটা পড়লো, মানুষ পড়লো, মানে আয়ান আর কি। মৌ তো এই দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তার হাসতে হাসতে অবস্থা শেষ। কোনো মতেই যে সে হাসি থামাতে পারছে না। এখন হাসির জন্য রীতিমতো তার পেট ব্যথা করছে। তার এই একটা বদভ্যাস আছে, কেউ ভাবে পড়ে গেলে সে আগে মন মতো হেসে নেয়, তারপর সাহায্য করে। এর জন্য অবশ্য সে প্রচুর বকাও শুনেছে, তাও সে শুধরায় না। এদিকে আয়ান যে পড়ে আছে একই অবস্থায়, তাতে ময়ের কোনো খেয়াল নেই। সে তো এখন হাসির জগতে বিরাজ করছে। আয়ান আর সহ্য করতে না পেরে দিল এক ধমক। তা শুনে মৌ চুপ হয়ে গেল আর জোরে জোরে শ্বাস নিল, কারণ হাসির জন্য যে ভালোভাবে শ্বাস নিতে পারছিল না। এই মেয়ে, সে কখন থেকে হেসে যাচ্ছিস তুই? এত হাসার কি হলো শুনি? এখানে কি কোনো সার্কাস চলছে? আমি যে সেই কখন থেকে এভাবে পড়ে আছি, আমাকে ওঠানো বাদ দিয়ে উনি হেসেই চলছে। আয় আমাকে ওঠা, পায়ে প্রচুর ব্যথা করছে। মৌ এবার মুখ টিপে টিপে হাসছে। এভাবে সে গিয়ে আয়নকে বসা থেকে দাঁড়া করালো। এতে তার অবস্থা কাহিল, কারণ আয়ন এত বড় বডিওয়ালা ছেলেকে উঠানো মৌয়ের মতো মেয়েদের জন্য কষ্টসাধ্য বটে। সে বহু কষ্টে আয়নকে খাটে বসালো। উফরে, কি ভারী এ ছেলে! আমার তো দাঁড় করাতেই অবস্থা করুন। আয়ন হালকা আওয়াজে বলল, নিজের উপর এবার কিভাবে সহ্য করবি তাহলে? কিছু বললা তুমি? কি না তো কিছুই বলিনি। ভালো কথা। এবার শুয়ে পড়ো দেখি, পায়ে কেমন ব্যথা? ওই মাথা খারাপ তোর? এভাবে টাওয়েল পরে আমি শুভ? ও, তো ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। আয়নকে ভয় দেখানোর জন্য এমন বলল। এই, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? তুই আমাকে চেঞ্জ করাতে যাবি কেন? আমি একাই করতে পারি। ও, আমি ভাবলাম আমার হেল্প লাগবে মনে হয়। আমি তাহলে শার্ট আর প্যান্ট এনে দিচ্ছি। শার্ট প্যান্ট আনিস না, পায়ে ব্যথা করছে বেশ। অফিসে যেতে পারবো না, একটা গেঞ্জি আর ট্রাউজার আন। আচ্ছা। মৌ রুমের দরজা বাইরে থেকে আটকে দিয়ে দাঁড়িয়ে আছে। আয়ন অনেক